right. Hopefully, হ্যালো, হ্যাঁ, দেখো, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ, পরিষ্কার স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে। আমাকে বলবে, অসুবিধে হলে আমাকে জানাবে, রাইট। আমি ফার্স্টে কারেকশনের পার্টটায় ঢুকবো। আমরা যে দুটো লেখা লিখতে দিয়েছিলাম সেই দুটো লেখার বিষয়ে ঢুকবো। লেখাটা আমি যখন তোমাদের বলেছিলাম যে লেখাটাকে প্রেজেন্ট করতে ঠিকঠাকভাবে, তার মধ্যে দুটো পার্ট ছিল, একটা ছিল ট্রান্সলেশন আর একটা প্রেসি। আমি যদি প্রেসি অ্যান্ড ট্রান্সলেশনের দুটো পার্ট আলাদা আলাদা করে দেখি, মূল বিষয়টা কি একটু বুঝে নিতে হবে। আমরা যে মুহূর্তে প্রেসি পাচ্ছি, ইউজুয়ালি আমরা এর 7 আর 8 দেখি, মানে প্রেসিতে থাকে 7 আর ট্রান্সলেশনে থাকে 8। আর ওদিকে আমি যদি রিপোর্টসের কথা ভাবি, সেই রিপোর্টসে থাকছে তাহলে 15। মোটামুটি আমি যদি ঠিকঠাকভাবে দেখি তাহলে এটাই হচ্ছে মূল বিষয়, রাইট। এবার এখানে দাঁড়িয়ে আমার নাম্বারটা যখন অ্যালোকেট করতে হচ্ছে, আমি কিভাবে করছি? প্রথম কথা গ্রামাটিক্যাল এরার, দ্বিতীয় কথা স্পেলিং, আর তৃতীয় কথা হচ্ছে একদম শেষ পয়েন্ট যেটা, সেটা মোটামুটিভাবে সন্তোষজনক একটা লেখা। আবারও বলছি, এখানে কোনো রকম তুল্যমূল্য বিচার হবে না, বা তুমি যে লেখাটা লিখলে সেটা কতটা রিচ, এটা দিয়ে কারোর কিছু যায় আসবে না। তো এইটাকে প্রথমে মাথায় রেখেই আমাদের চলতে হবে, রাইট। মানে আমাদের 30 মার্কসের ইংলিশ এক্সাম হয়, তো তো এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি সেটার কথা বলছি না। আমি 30-30 ধরে নিচ্ছি, মানে আমার সুবিধের জন্যে। ধরো 50 মার্কস হলে যেটা হতো, আমি যদি অ্যালোকেশন যদি দেখি, তাহলে সব থেকে বেশি অ্যালোকেশন বোধহয় খুব সম্ভবত থাকে ইয়েতে, ওই আমাদের রিপোর্ট রাইটিংয়ে। যাই হোক, ট্রান্সলেশন, হ্যাঁ, আমি ওটাকে 8 ধরেছি ট্রান্সলেশনে, মানে আমার হিসেব করার সুবিধের জন্য। আর এখানে এটা ধরেছি হচ্ছে 7, মানে প্রেসির জন্য ধরেছি হচ্ছে 7। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? আমি এইভাবে ধরেছি, নাম্বারটাকে বাড়িয়ে না রেখে, যাতে সুবিধা হয়। এবার এটা করতে গিয়ে সমস্যা হচ্ছে, হলিডে নিয়ে যে প্যাসেজটা তোমাদের দিয়েছিলাম, যে ছুটি, হলিডে, এটার উপর লেখকের একটা ভালো প্যাসেজ, এবং সেখানে খুব ইন্টারেস্টিং প্যাসেজটা যেভাবে রাখা হয়েছে, সেই রাখার মধ্যে একটা দারুণ বিষয় আছে, বেশ সুন্দর একটা বিষয় আছে। আমরা চেষ্টা করেছিলাম সেটাকে ধরতে। লেখক সেখানে পরিষ্কার বলেছেন যে ছুটি এমন একটা বিষয় যেটা, মানে যেটা নিজেই একটা ইম্পর্টেন্ট জিনিস। ছুটি এমন একটা বিষয় যেটা নিয়ে খুব বেশি গবেষণার প্রয়োজন নেই, তার মধ্যে এটা এতটা গুরুত্বপূর্ণ যে কথাটারই একটা আলাদা মাধুর্য আছে, এবং তুমি কোথায় যাচ্ছ, কার সাথে যাচ্ছ, কিসে যাচ্ছ, এসব ম্যাটারই করে না। তোমার ডেস্টিনেশন কি, এটাও ম্যাটার করে না। জাস্ট কি, তোমার রেগুলার রুটিন থেকে একটা ব্রেক, অর্থাৎ সেখানে তুমি তোমার প্রত্যেক দিনের যে রুটিন, অর্থাৎ প্রাত্যহিক তোমার যে কর্মকাণ্ড, তার দাস তুমি নাও। তুমি সেখানে স্বাধীন, তোমার পুরো দিনটাকে তুমি নিজের ইচ্ছে মতো শিডিউল করতে পারছো। এই স্বাধীনতাটুকু পাওয়া, এবং সেক্ষেত্রে বিউটি যে বড় একটা ফ্যাক্টর, আমরা বলি কোথাও গিয়ে কত সুন্দর জিনিস দেখলাম বা কি পেলাম, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে লেখকের মনের মধ্যে, বা লেখক নয়, মানে যিনি ঘুরতে যাচ্ছেন, সেই ভ্রমণ পিপাসু মানুষটার মনের মধ্যে সেটা আছে। অর্থাৎ বিউটিটা আলাদা করে কোনো জায়গায় নেই, সেই অতি সামান্য জিনিসের মধ্যেই বিউটি খুঁজে পেতে পারে, এইটা বলেছে। এবার লিখতে গিয়ে যে বেসিক সমস্যাগুলো দাঁড়াচ্ছে, ইম্পর্টেন্স অফ হলিডে, আমার টাইটেল নিয়ে কোনো আপত্তি নেই, দেখছে নাথিং ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হলিডে, রাইট। সো ওয়ান ক্যান এনজয় হলিডে ইন ওয়ান্স ওন ওয়েজ, এখানেও আমার কোনো আপত্তি নেই, ফার্স্ট দুটো লাইন গেল। নাও ইট ইজ রিলিফ ফ্রম মনোটনি, তো ইট ইজ আ রিলিফ ফ্রম মনোটনি, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট আওয়ার্স, মানে পুরো লেখাটা আমি যদি পরপর দেখি, মানে 3টে সেন্টেন্সেসের মধ্যে একদম লাস্ট সেন্টেন্সটারও হাফ অফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। সমস্যাটা কোথায় বাঁধলো? সমস্যাটা বাঁধলো হচ্ছে এই জায়গাটায় গিয়ে,
অর্থাৎ নাথিং ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হলিডে, অসুবিধা নেই। ওয়ান ক্যান এনজয় হলিডে ইন ওয়ানস ওন ওয়ে, তাতেও অসুবিধা নেই। সো ইট ইজ রিলিভ ফ্রম মোনোটনি, কমা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট আওয়ার্স। মানেটা কি? এই অ্যাপয়েন্টমেন্ট আওয়ার্স কথাটা পুরো জিনিসটাকে নষ্ট করে দিল। এইগুলো এখন থেকে সাবধান থাকতে হবে। কি লিখতে চাইছে লেখক বুঝতেই পারবে না, রাইট? সো ডেলি রুটিন, এই যে আমি বলছি অ্যাপয়েন্টমেন্ট আওয়ার্স, এই যে তুমি লিখলে ডেলি রুটিন, নাও ডিসিপ্লিন অফ আর্নিং, না এটা আমি ঠিক বুঝতেই পারলাম না, আর্নিং আওয়ার্স মনে হচ্ছে, অ্যান্ড হ্যাসেলস অফ কি এভরিডে লাইফ। তো এই যে লাস্টের এত দূর অবধি লেখা, কোনোটার সাথে কোনোটা লিঙ্ক নেই। আচ্ছা, যার খাতা, এটা কার খাতা? তোমরা তো নাম লেখো না, তোমার একটা সমস্যা থাকলে একটু বলবে। প্রচন্ড আস্তে আওয়াজ আসছে তোমার। হ্যাঁ, মানে আমি খুব, অর্ণবের খাতা, অর্ণবের আওয়াজটা তো আস্তে আসছে কেন কে জানে। এনিওয়ে, অর্ণবের প্রথম জায়গাটা পুরো ঠিক ছিল, হঠাৎ করে লেখাটা এরকম হয়ে গেল কেন আমি বুঝলাম না। নেক্সট, ইট শুড বি অ্যান অকেশন টু সি, অর্থাৎ এটাকে হতে হবে দেখার একটা অকেশন, অকেশন টু সি, হিয়ার অ্যান্ড এনজয় ডিফারেন্ট সাইটস, সাউন্ডস অ্যান্ড থিংস। ঠিক আছে, এটাকে হতে হবে বলে লিখেছো, এই জায়গাটা বদলালে ভালো হতো, সেটা তো ছেড়ে দিলাম, বাট ঠিক আছে, একটা সম্মানজনক জায়গায় এখানে দাঁড়িয়েছে। ওয়ান শুড সিলেক্ট ওয়ান্স ডেস্টিনেশন এনিওয়্যার, এই যে লাস্ট এখানে তুমি দিলে, এতেও আমার আপত্তি নেই। তারপরে বলছে টেক ফিউ থিংস, এই যে তুমি যেটা লিখতে চাইলে যে একজনের উচিত একটা নির্দিষ্ট গন্তব্য নির্বাচন করা, তারপরে কমা দিয়ে লেখা শুরু করে দিলে দেখি টেক ফিউ থিংস অ্যাজ পসিবল। প্রথম কথা, এই যে আমি অ্যাজ পসিবল কথাটা বললাম, অ্যাজ পসিবল যদি কোনো একটা কিছুর সাথে তুলনা না করি তাহলে লেখা যায় না। অ্যাজ লিটিল অ্যাজ পসিবল, ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল, রাইট? অর্থাৎ তুমি এটা লিখতে চাইছিলে যে অ্যাজ ফিউ অ্যাজ পসিবল, কিন্তু সেটা এলো না। আচ্ছা, সেটা নয় বাদই দিলাম, ঠিক আছে, ওটা নয় ভুল করে হয়ে গেছে। কিন্তু তুমি যখন লিখছো ওয়ান্স ডেস্টিনেশন এনিওয়্যার, ঠিক আছে, তারপরে কমা দিয়ে টেক ফিউ থিংস কি করে হলো? তুমি প্রথমটা সিলেক্ট ভার্ব ইউজ করলে, ওয়ান শুড সিলেক্ট, তাহলে ওয়ান শুড টেক, আমি যদি ধরে নিই ফিউ থিংস মানে অ্যাজ পসিবল, হঠাৎ মানে টেক ফিউ থিংস পুরোটাকে বোঝাতে হবে। অ্যান্ড জাস্ট স্টার্ট, কি স্টার্ট? এই যে প্রশ্নটা আসছে মানে স্টার্ট ওয়ান্স জার্নি, সেটা কিন্তু নেই, মিসিং। তারপর আবার ব্যাপারটা অনেকটা সেই মোরাল লেখার মতো হচ্ছে, শুড 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 প্রত্যেকটা জায়গায় আসছে, রাইট? যেমন এখানে লিখলাম ওয়ান শুড এনজয় দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড অন ওয়ান্স মেন্টাল মেকআপ। তুমি লিখতে যেটা চাইছো আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা এক্সপ্রেসড হলো না। তুমি যেটা বলছো যে তার মানসিকতা অনুযায়ী এই ব্যাপারটা লিখতে চাইছো, ঠিক আছে, সেটা আমি যদি বলি, আমি এভাবে লিখি না যে তুমি বিউটি কথাটাকে লিখলে, আমি লিখলাম বিউটি অফ এ থিং, একেবারে সহজে লিখি, বিউটি অফ এ থিং, কমা, ইনডিড lies in the person who sees to it, অর্থাৎ যিনি দেখছেন তার উপর ডিপেন্ড করে বিউটিটা কি। অর্থাৎ শুরুটা ঠিক হয়েছিল, তারপরে ঘেটে গেল, মানে গ্রামাটিক্যালি একেবারে ম্যাসাকার হয়ে গেল। তাহলে ওই যে ছোট ছোট করে সেন্টেন্স লেখা অভ্যাস করা, আমি যেটা আগের দিন বারবার তোমাদের বলছিলাম, ওইখানে পৌঁছতে হবে। তাহলে এখানে আমি 7-2 মানে পার্সেন্টেজটা বুঝতে পারছো, আশা করছি যে জায়গাটা আমি পৌঁছতে চাইছি। নেক্সট, এবার পরের জন, আমি জানি না কার খাতা থাকলে একটু বলবে,
উই অল লাভ লিসনিং স্টোরি। এই যে ট্রান্সলেশন যেটা দিয়েছিল যে আমরা গল্প শুনতে ভালোবাসি, সকলেই গল্প শুনতে ভালোবাসি। তো ফার্স্টের জায়গাটা নিয়ে কারোরই কোনো অসুবিধা হবে না, সেটা নিয়ে আমরা জানি। তারপর লিখছে, এখানে খেয়াল করবে লিসনিং টু কথাটা দিলে বেটার হয়, যদিও জিরান্ডের ক্ষেত্রে সবসময় লাগে না, কিন্তু যেহেতু এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই লিসনিং টু স্টোরি কথাটা দিতে পারলে খারাপ হয় না, ভালোই হয়। দ্য পার্সন হু শোজ হিজ, এই যে লিখছো খেয়াল করো, অ্যাডেপ্টনেস ইন টেলিং স্টোরিজ, অর্থাৎ যিনি তার দক্ষতা দেখান, উইল বিকাম আ পপুলার মেম্বার ইন এনি গ্রুপ। ঠিক আছে, এই যে বিকাম আ পপুলার মেম্বার, উইল বিকাম কথাটা লিখলে, যেহেতু বাংলায় আছে যে গল্প আমরা শুনতে সকলেই ভালোবাসি, কিন্তু যিনি ভালো গল্প বলতে পারেন তিনি যে কোনো সঙ্গী দলের একজন জনপ্রিয় সদস্য হয়ে উঠবেন, এটা লেখা আছে। তো উঠবেন কথাটা শুনে সাধারণভাবে আমাদের মনে হয় যে ফিউচার, এখানে ফিউচার দেওয়াটা একেবারেই ঠিক না। দিচ্ছ ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু এর মধ্যে একটা হিডেন থট আছে। উঠবেন মানে ওঠে, কিন্তু সেটাকে ডাইরেক্টলি ওঠেও লিখবো না, উঠবেনও লিখবো না, দুটোর মধ্যবর্তী একটা অবস্থান নেব। কিভাবে দেখে নেব। উড করা যায় সবচেয়ে ভালো, মানে আমি গ্রামাটিক্যালি সেফ জায়গায় থাকার জন্য উড কথাটা খুব জরুরি। ঠিক আছে, কেন উড কথাটা জরুরি? এই যে তুমি লিখছো দ্য পার্সন, এটা পরিষ্কার লিখছো, who shows his adeptness in telling story so becomes a popular member, তাহলে এটা না করে আমি লিখলাম would become, এই কথাটা দেওয়াই যায়, এটা একটা সম্মানজনক জায়গায় পৌঁছে। আচ্ছা, এখানে একটা মজারও ব্যাপার আছে। সো হঠাৎ করে উডটা দিতে যাব কেন? আমি তো বলতো বিকামস কথাটাই দিতে পারতাম, তাহলেই সমস্যা কোথায়? ইউজুয়ালি সমস্যা নেই, কিন্তু মধ্যবর্তী একটা জায়গা বেছে নিতে হবে। আমি লেখাটা দেখাবো কি করে এই জায়গাটাকে করা যায়। নাও, মেম্বার ইন এনি গ্রুপ। আচ্ছা বেশ, ঠিক আছে, পপুলার মেম্বার ইন এনি গ্রুপ। মেম্বার কথাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। সদস্য কথা বলতে কি বলতে চাইছে সেটাকে আরো বেটার করে ক্লিয়ার করব আমরা। নাও, এখানে বলছে, এই যে তুমি যেখানে লিখলে অ্যাড্রেটনেস ইন টেলিং গুড স্টোরি, এখানে যেটা লিখেছো কি, এই শব্দটা কি লিখেছো? কভার্স, রাইট। থিংস, তারপরে তুমি যেটা লিখেছো দেন টেকিং মিথিক্যাল অ্যাডভেঞ্চারাস মোমেন্টাম। সেন্টেন্সটাই তো জানালো না। আমি যে বলছি সেন্টেন্স একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, এই যে বেসিক সেন্টেন্স, সেটা যদি না দাঁড়ায় তাহলে আমি মানে বুঝবো কি করে মানেটা কি? ঠিক আছে, টেলিং গুড স্টোরিজ, এই যে তুমি যেটাকে শুরু করলে কভার্স, অর্থাৎ এটা কভার করে, কেন? তার কারণ লিখেছে অন্তর্ভুক্ত করে, তো তুমি লিখলে সেখানে কভার্স, কভার্স থিংস। বেশ, মানে এইটুকুই ক্লিয়ার হলো না? তারপরে আবার বলছে দেন, এই যে টেকিং মিথিক্যাল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস মোমেন্টাম। না, এখানে তো বলেছে যে গল্প বলাটা যে কোনো দুঃসাহসিক, এবং আরেকটা শব্দ ব্যবহার করেছে বাংলায়, একটা হচ্ছে দুঃসাহসিক, আরেকটা, যাই হোক, এনিওয়ে তার থেকেও মানে দুঃসাহসিক এবং ওই ইম্যাজিনারি এরকম একটা শব্দ, কাল্পনিক, রাইট, যে কোনো তৎপরতার থেকেও অনেক বেশি, এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছে। আমি সেটা আসবো, অরিজিনাল মানে ইয়েটাকেও রাখবো। একটা সেকেন্ড আমি চেষ্টা করছি অরিজিনাল এটাকে একটু নিয়ে চলে আসার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা আমারও বলতে সুবিধা হবে। রাইট, স্টোরি স্টোরি স্টোরি, আমি কোথায় খুঁজছি? এই তো। আচ্ছা, আমি কি তোমাদের সঙ্গে তোমরা যেটা দেখছো সেখানে কি এটা আছে? দেখো তো আমি ইয়েটা করতে পারলাম কিনা, মানে তুমি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে?
বাংলাটা দেখতে পাচ্ছ, তাহলে স্ক্রিন শেয়ার হয়েছে ঠিকঠাকভাবে, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি। যে ব্যক্তি গল্প বলায় পারদর্শী, যে কোনো সঙ্গী দলে একজন জনপ্রিয় সদস্য হয়ে উঠবেন। এই যে কোনো সঙ্গী দলে একজন সদস্য হয়ে উঠবেন, তা এই জায়গাটাকে আমাকে ধরতে হবে। এখানে ফিউচার না বলে অন্যভাবে এক্সপ্রেস করা যায়। নেক্সট, ভালো গল্প বলার নৈপুণ্য কাল্পনিক দুঃসাহসিক তৎপরতার চেয়ে অনেক বেশি কিছু অন্তর্ভুক্ত করে। ভালো গল্প বলার নৈপুণ্য, এই সম্পর্কে কথাটা বলেছে। যেখানে কাল্পনিক দুঃসাহসিক বলতে আমরা যেটা ফাইনালি পেলাম, আমি তোমাদের লেখাটায় আসি, এখানে যার লেখা, তাহলে এখানটায় মিসিং কোন জায়গাটা বুঝতে পারছে কি? দেখো একটু, অর্থাৎ এই কাল্পনিক দুঃসাহসিক বলতে কি মিথিক্যাল অ্যাডভেঞ্চারাস কথাটা চলে এলো, তাও আবার মোমেন্টাম, ওয়াই মোমেন্টাম, জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে না। মোমেন্টাম হচ্ছে, আমরা বলতে পারি যে মানে বিজ্ঞানের কথাটা যদি বাদ দিই, যাতে মাস এবং স্পিড দুটোই আছে, আমি ওটার মধ্যে যাচ্ছি না। মোমেন্টাম মানে বেশ একটা ইনিশিয়েটিভ। মোমেন্টাম কথাটার মানে হচ্ছে একটা দারুণ শুরু, এই দ্যাট ইজ কল মোমেন্টাম, যার মধ্যে একটা গতি আছে। এখানে তো সেটার কথা কিছু বলছে না। নাও ইট ইনক্লুডস অ্যাবাউট দ্য ম্যাটার অফ পিপল। প্রথম কথা, ইনক্লুডস হলে কখনো অ্যাবাউট হয় না। ইনক্লুডসের পর ডাইরেক্টলি অবজেক্টটাকে বসাতে হয়। ইনক্লুডস দ্য ম্যাটার অফ পিপলস অ্যাক্টিভিটিস, বেশ বুঝলাম। পিপলস অ্যাক্টিভিটিস হু আর অ্যালাইভ অর বিলং টু পাস্ট ডেজ মানেটা কি? হু আর অ্যালাইভ মানে যারা এখন বেঁচে আছেন এবং যারা এখন নেই, মারা গেছেন। তাহলে ব্যাপারটা বাড়াতে পারলাম। তাহলে হু আর অ্যালাইভ, প্রথম কথা অর একেবারেই আসবে না, অ্যান্ড তারপর আমরা কি লিখতে পারি? অ্যান্ড দোজ হু আর ডেড। সিম্পল, এইভাবে লিখব। আমায় জটিল করে লিখতে হবে না তো, একদমই লিখতে হবে না, ঠিক আছে? তারপরে শুরু করে দিলে অ্যান্ড দিয়ে, অ্যান্ড ডিসক্রাইবস ইউর ওন এক্সপিরিয়েন্স, মানে অর্থাৎ এই জায়গাগুলো দেখে নেবে। আমি অত ডিটেলসে বললে সমস্যা যেটা হবে যে ক্লাসের সময়টা নষ্ট হবে, অর্থাৎ এই গ্রামাটিক্যাল আসপেক্ট না থাকলে নাম্বার কম হচ্ছে। নেক্সট, হলিডেজ। এখানেও কার লেখা আমি জানি না, থাকলে বলবে, বারবার বলছি। ইন, এই যে আওয়ার কথাটা লিখেছিল সেটা কেটে লিখলো, ইন সামওয়ানস ডেইলি বিজি monotonous lifestyle, holiday is just like fresh air. বিষয়টা তো এরকম নয়, এখানে যেটা লিখছে সম্পূর্ণ অন্যরকম। তো এই যে তোমার যখন লেখা হচ্ছে তখন লিখলে যে ইন সামওয়ানস ডেইলি বিজি monotonous লাইফস্টাইল, মানে এটাকে একবার লিখেছো ডেইলি, আরেকবার লিখেছো বিজি, আরেকবার লিখেছো monotonous। আচ্ছা, লাইফস্টাইল হচ্ছে আমার ফাইনাল নাউন, যাকে এতগুলো অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করছে। এর তো প্রয়োজনই নেই, ঠিক আছে? কার জীবনে ইন সামওয়ানস লিখবো না, আওয়ার লিখবো, দরকারই নেই। হলিডে ইজ আওয়ার সাবজেক্ট। আমি ভয়টা ভাবতে পারলাম। অর্থাৎ তুমি কিছু না লিখেও যদি শুধু এইটুকু লেখো, হলিডে ইজ জাস্ট লাইক ফ্রেশ এয়ার, তাহলেও হতো। কিন্তু এই জাতীয় সব মানে সেন্টেন্স একেবারে ঢোকানো যাবে না। কেন? কারণ প্রেসি রাইটিং এর মূল কথা কি? যা আছে লেখা সেটাকে আমি শর্ট করে লিখব, আমার বক্তব্য পেশ করতে পারবো না, আমার কনক্লুশন টানতে পারবো না। আমি বলছি যে হলিডেটা ফ্রেশ এয়ারের মতো। আমি এটা উদাহরণ দিলাম। প্রথম কথা, উদাহরণ ইউজ করা যায় না। উদাহরণ থাকলে সেটাকে আমাকে বাদ দিয়ে চলতে হয়, এড়িয়ে চলতে হয়। তো উই শুড অ্যাভয়েড কি টেকিং এন এক্সাম্পল আমরা নেব না। যে এক্সাম্পল অরিজিনাল প্যাসেজে দেওয়া থাকবে সেটাকেও আমরা অ্যাভয়েড করে যাব। তাহলে বুঝতে পারলাম ভুল জায়গাটা কোথাও। নেক্সট, where one can pass it. নাও কি এখানে ব্যাপারটা বুঝলাম না। লিঙ্গারিং ওয়ান দ্য থিংস, ঠিক আছে? এরকম একটা কিছু বললে, ওয়ান লাইক অর সিম্পলি বাই ডুইং নাথিং। আচ্ছা, তুমি যেটা বলতে চাইলে সেটা হচ্ছে যে আমরা একটা কাজ অনেকক্ষণ ধরে করতে পারি, ঠিক আছে, যতক্ষণ খুশি।
রাইট? আমরা কিছুই না করতে পারি এই কথাটা লিখতে চাইছো, কিন্তু একেবারে সহজে ভেঙে ভেঙে ব্যাপারটা লেখো। লেখা যদি একবারে না আসে অসুবিধে নেই, আমি সিম্পল সেন্টেন্সে লিখব, রাইট? অর্থাৎ তুমি এটা লিখতে চাইছো একদম আলাদা সেন্টেন্স, এখান থেকে শুরু করো। এই যে ওয়ান ক্যান, ঠিক আছে, ওয়ানের জায়গায় ধরো কেউ লিখলো আ ট্রাভেলার ক্যান, এভাবে বলতে পারি, বা দরকার নেই আমি ওয়ান লিখেছি, ওয়ান লিখি, ওয়ান ক্যান। এই যে পাস ইট লিঙ্গারিং ওরকম না, ওয়ান ক্যান ডাইরেক্টলি লিঙ্গার কথাটা লিখি না, সমস্যা কোথায়? লিঙ্গার অন ডুইং থিংস, অর্থাৎ সে একটা বিষয় করার ক্ষেত্রে অনেক সময় নিতে পারে, লিঙ্গার অন ডুইং থিংস, ঠিক আছে? তারপরটা তুমি আলাদা করে লেখো, রাইট? ওয়ান ক্যান ডু নাথিং অ্যাট অল, বেশ এভাবেই লিখি, সমস্যা কোথায়? তো এই জায়গাগুলো খেয়াল করবে। গ্রামাটিক্যাল কন্ডিশন খুব খারাপ, এটা কার লেখা? আচ্ছা, এটা গ্রামাটিক্যাল কন্ডিশন খুব খারাপ, মানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি একটা কাজ করবে। ধরো আমি একটা সেন্টেন্স ভাবলাম যে আমি বলবো যে ছুটি একটা এমন বিশেষ জিনিস যা জীবনের একঘেয়েমি কাটাতে কাজে লাগে, ধরো এটার কেউ লিখবে। তাহলে এই যে বাংলায় কথাটা বললাম, ছুটি একটা এমন জিনিস যা জীবনের একঘেয়েমি কাটাতে প্রয়োজন। এই যে বললাম এখানে দুটো পার্ট আছে, তাহলে আমাকে এইভাবে ভেবে লিখতে হবে যে আমি এইটাকে যখন এই টাস্কটা হাতে নেব তখন কি করব? আমি লিখব যে হলিডে ইজ, এই যে বলছে এটা এমন জিনিস, তাহলে কি বলছে? হলিডে ইজ সাচ প্রিশিয়াস থিং। প্রিশিয়াস কেন বললাম? মহামূল্যবান। দ্যাট everybody need to avoid the boredom of life. মনোটনি না লিখলাম, তাহলে কি আমি প্রত্যেকটাকে নিজের মতো করে লিখছি। আমি একবার ঠিক করে নিলাম আমি এটা লিখব, তারপর আস্তে 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 ভেঙে ভেঙে লিখব, রাইট? এখানে দ্যাট দিয়ে জয়েন করলাম, দেখতেই বুঝতে পারছো প্রত্যেক জায়গার ক্ষেত্রে আলাদা আলাদা সাবজেক্ট, ভার্ব, এটাকে মেনটেন করা খেয়াল রাখবে। যত বেশি লিখবে তত ভালো। নেক্সট, এই যে এটা লিখছে, ট্রান্সলেশন করেছে, যার লেখা একটু বলবে আমাকে। অল অফ আস, ইস্টার লেখা, লাভ টু লিসেন টু স্টোরিজ। আচ্ছা, দ্য ম্যান হু ইজ এক্সপার্টাইজ, এই যে কথাটা লিখলে আমি কেন ভুলটা করলাম, তার কারণ এক্সপার্টাইজ কথাটা আমি আগে কখনো লিখিনি। দ্য ম্যান, এক্সপার্টাইজ কথার মানে কি? আমি যদি এক কথায় বলি, এটা হচ্ছে দক্ষতা, এটা নাউন, রাইট? তাহলে আমি যখন বলছি ওয়ান হুইজ, নয় লিখবো এক্সপার্ট, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ, আর না হলে ইজটাই চেঞ্জ করে দেবো, ওয়ান হু হ্যাজ এক্সপার্টাইজ ইন টেলিং স্টোরিজ। তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম, দক্ষ হচ্ছে এক্সপার্ট, দক্ষতা হচ্ছে এক্সপার্টাইজ ইন টেলিং স্টোরিজ। নাও উইল বি, তো ওই উইলের জায়গাটা আমি দাগ দিলাম, উইলটা না লিখতে পারলেই ভালো হয়। উইল বি দ্য মোস্ট পপুলার পারসন ইন এনি টিম, তুমি মেম্বারটাকে সরানোর জন্য পারসন লিখেছো, তো এটাই তোমার বক্তব্য, অন্যভাবেও করা যেতে পারে। দ্য আর্ট অফ গুড স্টোরি টেলিং ইনক্লুডস মাচ মোর দ্যান ফিকশনাল অ্যাডভেঞ্চার্স। তোমার এই যে গ্রুপ অফ রাইটিংটা, এটা আমার ভালো লেগেছে। আমি ওই জন্য কি বললাম, শুরুর থেকে অর্থাৎ এখান থেকে এই অবধি আমি কারেক্ট করলাম, অর্থাৎ এই পার্টটা আমি রাখলাম। নেক্সট, ইট ইনক্লুডস অ্যাবাউট দ্য ওয়ার্কিং অফ, এইখানেই গন্ডগোল।
প্রথম কথা বারবার ইনক্লুড লিখছি, তারপরে লিখলাম ওয়ার্কিং কথাটাকে লিখলাম, লিভিং অর পাস্ট হিউম্যান বিংস, লিভিংটা ঠিক আছে, ওয়ার্কিং মানে কি তুমি যেটা লিখতে চাইছো ইনক্লুডস অ্যাবাউট দ্য ওয়ার্কিং, হয় না তো প্রথম কথা, হ্যাঁ না অ্যাক্টিভিটিস, এই যে ক্রিয়াকলাপ কর্মকাণ্ড তার মানে কি ইট ইনক্লুডস দ্য অ্যাক্টিভিটিস অফ লিভিং, রাইট, অর্থাৎ আমি কি বললাম, activities of living as well as, আমি যখন লিখছি as well as of dead ones, এভাবেই তো লিখতে পারি, ঠিক আছে, এইভাবে লিখতে হবে। বাকিটা দেখবে গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো প্রচণ্ড মাত্রায় হচ্ছে, এগুলোকে খেয়াল করবে। তো এটা 3-এর মতো কাছাকাছি এসছে, জয়েন প্রপারলি লিখেছি, একেবারে লুজ হোল্ড সেন্টেন্স একটার সাথে আরেকটা জাস্ট কমা দিয়ে দেওয়া, কিন্তু কোনো মানে হ্যাঁ ভেঙে দাও সেন্টেন্স, কোনো অসুবিধা নেই, সেন্টেন্সটাকে সিম্পল রাখো, তাতেও নাম্বার পাবে, ঠিক আছে। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে যেখানে এত বড় একটা সেন্টেন্স জয়েন করে লিখেছে তোমাকেও তাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। কেন বললাম কথাটা, দেখো এখানে কত বড় সেন্টেন্স রয়েছে, রাইট, আমরা এখানে এই যে স্পষ্ট রূপে এবং যুক্তিযুক্ত রূপে চিন্তা করতে, তোমার ধারণাগুলোকে বাছাই করে সাজাতে, নিজেকে স্পষ্ট রূপে প্রকাশ করতে, অন্যদের মনোযোগ অর্জন করতে এবং ধরে রাখতে, এত রাখতে 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 বলে গেল। মজা কি, আমি যদি এই লেখাটার দিকে একটু তাকাই, এই লেখাটাকে সেগ্রিগেট করলে লেখাটা জল হয়ে যায়, কিরকম, এই যে আমি বলছি এইখান থেকে শুরু হলো, রাইট, এবং এই যে রাখতে এই এত অবধি, এই পুরোটা শুধুমাত্র কি রয়েছে, নন ফাইনাইট ভার্ব, এই যে তে 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 এই বারবার বলছে, তে বিভক্তির প্রয়োগ হচ্ছে, তার মানে কি নন ফাইনাইট ভার্ব রেখেছে। এবার নন ফাইনাইট যে সেন্টেন্সে থাকবে, শুধু নন ফাইনাইট ভার্ব দিয়ে তো একটা সেন্টেন্স তৈরি হতে পারে না, কমপ্লিট হতে পারে না, তাহলে তার একটা কি মেন ভার্ব লাগবে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব লাগবে ধরে রাখতে। এইবার দেখো এটা এটা হচ্ছে আমার সাবজেক্ট, এইটাকে চেনা, এটা হচ্ছে আমার সাবজেক্ট, তোমাকে এটা হচ্ছে আমার অবজেক্ট, রাইট, সাহায্য করবে এইটা হচ্ছে আমার ভার্ব। এবার যে এইটাকে স্ক্যান করতে পারলো তার কাছে কোনো ব্যাপার না, আমার সাবজেক্ট কি হবে এটা, বেশ ভার্ব কি হবে, সাবজেক্টের পর কে থাকে ভার্ব, সাহায্য করবে তোমাকে, তোমাকে, রাইট। এবার শুধু কি করতে পরপর লিখে যাব, এই জিনিসটা ডেভেলপ করতে হবে, এবং এটা ডেভেলপ করা খুব বড় ইস্যুও না যে আমার খুব কষ্ট হবে কি করে করব, এরকম ব্যাপারই নেই, রাইট। খেয়াল করবে এটা নেক্সট যা লেখা ট্রান্সলেশন, অসংখ্য এই যে ছোট ছোট জায়গা আমি যখন লিখছি, উই অল লাভ টু লিসেন টু স্টোরিজ, অসুবিধা নেই, হু এক্সপার্টস টু টেল স্টোরিজ, এক্সপার্টস কথাটার মানে তো অ্যাডজেক্টিভ, তুমি এক্সপার্ট কথাটাকে ভার্বের মতো করে লিখেছো, অর্থাৎ যিনি দক্ষতা অর্জন করেছেন এটা লিখতে চাইছো, সেখানে গন্ডগোল হয়ে যাচ্ছে, এক্সপার্টস টু টেল স্টোরিজ না, হু ইজ এক্সপার্ট টু টেল স্টোরিজ, অন্তত এইটুকু লিখতে পারি, বুঝতে পারছে কি বলতে চাইছি, অর্থাৎ হু ইজ অ্যান এক্সপার্ট টু টেল স্টোরিজ, বললাম সেন্টেন্সটা শেষ হয়নি, তারপর এখানে কি করব, হঠাৎ করে হি উইল বিকাম কোথা থেকে এলো, নতুন সাবজেক্ট তুমি ঢুকিয়ে দিলে, সো হু ইজ অ্যান এক্সপার্ট টু টেল স্টোরিজ, তারপরে কি আসবে, এখানে ভার্ব আসবে, উইল বিকাম আ পপুলার মেম্বার, অর্থাৎ এখানে হি এর জায়গা নেই, বুঝতে পারলাম, অর্থাৎ এইটা বুঝতে হবে তো, অর্থাৎ তুমি যেটা লিখলে এখানে
হু ইজ অ্যান এক্সপার্ট টু টেল স্টোরিজ, এই পুরোটা সাবজেক্টের মতো কাজ করছে। তারপরে আসবে ভার্ব, উইল বিকাম, ঠিক আছে। তারপরে আসবে অবজেক্ট, আ পপুলার মেম্বার ইন এনি গ্রুপ অফ ফ্রেন্ডস। এইবার সেন্টেন্সটা ঠিকঠাক দাঁড়ালো, দেখে নেবে তোমার সেন্টেন্সের প্রবলেমগুলো, রাইট। যে ইট থেকে যেখানে শুরু করেছো, ইট কন্টেন্স অ্যাবাউট লিভিং হিউম্যানস অর অ্যাক্টিভিটি, একদমই বোঝা যাচ্ছে নাকি, ঠিক আছে। আর্লিয়ার টাইমস, এগুলো একটু খেয়াল করতে হবে। নেক্সট, জায়গা তৈরি হচ্ছে না, তবু আমি ওই 3 to 8 মতো, মানে সরি 3 out of 8 মতো দিলাম। এটা কিন্তু গ্রেস মার্কস অ্যাকচুয়ালি। চলে আসি পরেরটাতে। সো এখানে তো ওই একই জিনিস দেখে নেবে। প্রথম লাইন ঠিক আছে, ইন এনি গ্রুপ উইথ গুড টু টেল স্টোরিজ, উইল মানে বিষয়টা ভালো করে বুঝি, হ্যাঁ। রুমেন্স অ্যামং দ্য, মানে হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে। কনস্ট্রাকশনের আইডিয়াটা আনো। এটা কার খাতা? আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ বলো, কার খাতা? আমি দেখতে পাচ্ছি না, ইনফ্যাক্ট যে বলছে তাকে। অর্ণবের, অর্ণবের, আচ্ছা। অর্ণব, এই এই জায়গাগুলো ঠিক করো, হ্যাঁ একদম মানে ঘরে বসে ধরে ধরে ঠিক করো, যে আমি যেভাবে বিষয়গুলোকে দেখাচ্ছি। একটা সেন্টেন্স মাথায় একবার নাও, প্রথম প্রথম সময় লাগবেই, স্বাভাবিক ব্যাপার। তারপর ওটাকে নিয়ে কাটাছেড়া করা, যেখানে আটকাবে সেটা আমাকে পাঠিয়ে দাও, এইভাবে করতে হবে, ঠিক আছে। পরেরটায় চলে যাই, ট্রু ভ্যালু অফ হলিডে। অসুবিধা নেই, টাইটেল নিয়ে আমার কিছু বলার নেই। সো হলিডে অফার্স ফ্রিডম ফ্রম স্ট্রিক্ট, এখানে বোধহয় তুমি যেটা লিখতে চেয়েছো, ফ্রিডম ফ্রম স্ট্রিক্ট, এটা আমি ভাবলাম কি শিডিউল বা এরকম কিছু লিখতে চেয়েছো। হ্যাঁ, না কাটেনি 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 কাটেনি, এই যে আমি সাইড করলাম, এইবার দেখা যাচ্ছে স্ট্রিক্ট শিডিউলস, ঠিক আছে, অসুবিধা নেই। অ্যালাউইং পারসন টু রিল্যাক্স অ্যান্ড এক্সপেরিয়েন্স নিউ সাইটস, সাউন্ডস অ্যান্ড অ্যাক্টিভিটিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ট্রু ভ্যালু অফ হলিডেজ লাইজ নট in anywhere or when one travels, but it is এখানে এটা হবে, it is a break from routine life। একদমই ঠিক আছে। আমি পুরো সেন্টেন্সটাকে যদি বলি যে এখানে গ্রামাটিক্যাল মিস্টেক্সের জায়গায় একমাত্র এইটুকু, বাকি কিন্তু কিছু নেই। True enjoyment depends more on one's attitude than on the destination। ঠিক আছে, এটা কিন্তু একদম ঠিকঠাক লেখা। এখানে কিন্তু 3.5 4 পাওয়ার মতো লেখা, কিছুই সামান্য একটা জায়গা টাচ করেই কিন্তু এটা পাওয়া যেতে পারে। অর্থাৎ আমি ধরে নিলাম যে এই এটা মিস করে গেছে, আর একটা বড় জিনিস, এইটা ক্ষমার অযোগ্য অপরাধ, অফার্স, ঠিক আছে, বাকি কিন্তু লেখা ঠিক আছে। নেক্সট, সো উই অল লাভ টু হিয়ার স্টোরিজ, এখানেও যেমনভাবে লেখা আছে বুঝলাম। গ্রামাটিক্যাল মিস্টেক্স দেখে নেবে। এই যে সেন্টেন্স, পুরো এন্টায়ার সেন্টেন্সটাই গন্ডগোল হয়ে যাচ্ছে, এখান থেকে পুরো এতটা, এই যে আমি এখানে করেছি। আচ্ছা, তারপর একটা মজার ব্যাপার, যে মিউজিক হল কোথার থেকে পেলে? আচ্ছা, এটা ভয়ঙ্কর বলতো, এগুলো খেয়াল করবে, সময় নিয়ে কাজ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে একদম ঠিক আছে, গুড স্টোরি টেলিং এনকম্পাসেস মাচ মোর দ্যান ফ্যান্টাসি অ্যান্ড অ্যাডভেঞ্চার। ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার আবার কি? দুটো নাউন পাশাপাশি বসে নাকি কখনো? ঠিক আছে, অর্থাৎ এর মাঝখানে একটা স্ক্যান লাগবে, অ্যান্ড বা অর যা খুশি লিখতে পার। নাও আমি বললাম এটাকে এন্ড করে দাও, তুমি যখন লিখতে পারছো না, এখানে লিখে দিলাম এন্ড, শেষ করে দাও। নাও দিস ইনক্লুডস, ঠিক আছে, অফ দ্য পিপল লিভিং অ্যান্ড পিপল অফ দ্য পাস্ট।
কোনো মানেই নেই সেন্টেন্সটার। যেভাবে আমরা করতে বলছি ওভাবে করবে। অ্যান্ড ইওর ওন এক্সপিরিয়েন্স, অ্যান্ডটা কিসের জন্য এলো, কিসের সম্পর্কে নিজের অভিজ্ঞতা। অর্থাৎ এই যে মানুষগুলো আজকে যাদেরকে আমি দেখতে পাচ্ছি, আগে যারা ছিলেন তাদের গল্প, কিন্তু তাদের সম্পর্কে আমার অভিজ্ঞতা, রাইট? সো প্র্যাকটিস অফ স্টোরি টেলিং ক্যান বি ভেরি বেনিফিশিয়াল, এখানে আমার কোনো আপত্তি নেই। ইট হেল্পস ইউ think clearly and logically, organize your ideas, express yourself clearly, right? তারপরে অ্যান্ডটা লিখেও কেটে দিয়েছো কেন বুঝলাম না, এখানে অ্যান্ডটা খুবই জরুরি ছিল, ঠিক আছে? অ্যান্ড হোল্ড অ্যান্ড গেইন অ্যাটেনশন অফ আদার্স, এইখানেই অসুবিধা হয়ে গেল। অ্যাটেনশন, অন্যের মনোযোগ আকর্ষণ করা, সেটা ঠিক আছে, একটা হচ্ছে সেটা আকর্ষণ করা ও ধরে রাখা, ঠিক আছে? তাহলে হোল্ড অ্যান্ড গেন, গেন কেন, এই যে বিষয়গুলো, ঠিক আছে? একটু দেখে নেবে। যেমন এই লেখাটা ফ্ললেস লেখা, অলমোস্ট শুধু একটাই এই ইন দ্য পাস্ট কথাটা বলেছে, এখানেই যা আপত্তি, নইলে কিন্তু সঙ্গীত কি কার, অঙ্কিতার লেখা, এটা কিন্তু লেখা ভালো হয়েছে, গ্রামাটিক্যাল মিস্টেক্সের জায়গা প্রায় নেই বললেই চলে, এবং লেখাটা ঠিকঠাক দাঁড়িয়েছে, দেখে নেবে প্রত্যেকে, 5.5 6-এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? নাও এটা কার লেখা, এটা ওপরে অঙ্কিতার নাকি, দ্য এসেন্স অফ হলিডে, কোনো আমি দাগই দিতে পারিনি, মানে কোনো ভুলের কোনো জায়গাই নেই, চোখ কান বুঝে 5 পেয়ে যাবে 7-এ, মানে 7-এ মধ্যে 5 মানে বিরাট ব্যাপার, ঠিক আছে? মানে বুঝতে পারছি, আশা করছি কি বলতে চাইছি, মানে 14 হলে 10 হবে, সেটা যেন খেয়াল থাকে। আচ্ছা, তানিয়া লেখাটাও ভালো, কিন্তু মাঝে মাঝে গন্ডগোল। যেমন এখানে যেটা গন্ডগোল করেছে সেটা হচ্ছে যে এই যে আ গ্রেট প্রেজেন্টেশন অফ স্টোরি ইজ মোর এফিশিয়েন্ট, হঠাৎ গ্রেট প্রেজেন্টেশন অফ স্টোরি কেন, মানে ব্যাপারটা মধ্যে বুঝতে, গ্রেট প্রেজেন্টেশন কোথা থেকে এলো, গ্রেট প্রেজেন্টেশন অফ স্টোরি, আচ্ছা গুড প্রেজেন্টেশন, যাই হোক, এনিওয়ে হঠাৎ প্রেজেন্টেশন কথাটা কেন মাথায় আসছে বুঝতে পারলাম না, মানে গল্প বলার নৈপুণ্যের কথা বলেছে, প্রেজেন্টেশন কেন হবে, ঠিক আছে? ইজ আচ্ছা, বাংলাটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে, মানে তোমরা মোটামুটি এখন তো এই বিষয়ে সরো করো, খুব একটা অসুবিধা হবে না। যেমন আমরা যদি এভাবে দেখি, তার গল্প বলার নৈপুণ্য, এইটা বলেছে যে কাল্পনিক এবং দুঃসাহসিক তৎপরতার চেয়ে অনেক বেশি কিছু অন্তর্ভুক্ত করে, ঠিক আছে? এই যে কথাটা বলেছে, তো এখানে কেন ওটা আসবে, তো এই বিষয়গুলো চট করে একটু দেখে নেওয়া। যাই হোক, এনি গ্রামাটিক্যালি বাকি সব দিক ঠিক ছিল বলে আমরা এখানে করেছি, শেষটাই যদিও আমি ব্র্যাকেট দিয়েছি, অনেক বেটার হওয়ার কথা, অনেক বেটার হওয়ার কথা, আমি যতদূর লেখা তোমার দেখেছি, এটা সে অনুযায়ী আসেনি। আচ্ছা, এখানেও তাই, এটা আমি 4 দিয়েছি বটে, বাট এটা কিন্তু 3 এর কাছাকাছি নেমে যাবে। কেন বললাম কথাটা, কারণ খেয়াল করো, তুমি লিখছো বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, কথার ইম্পর্টেন্ট মানে অংশটাই ছিল হলিডে, হলিডেটাই নেই, হলিডে ইজ মিসিং। প্রেসিড টাইটেল হবে একদম জলের মতো, ভেরি লুসিড, পড়েই বোঝা যাবে আমি কি লিখতে চাইছি, রাইট? সেটা এখানে প্রকাশ পেল না। ইট ইজ অফেন গুড টু ডিসরাপ্ট আওয়ার ডেইলি শিডিউল অ্যান্ড ডু নাথিং। কেন অ্যান্ড ডু নাথিং? প্রথম সেন্টেন্সটা এত সুন্দর হয়েছিল, হঠাৎ করে অ্যান্ড ডু নাথিং কোথা থেকে চলে এলো? এটা তো জায়গাটাই আলাদা, এটা আর আলাদা পয়েন্ট রাজার, এটার সাথে লিখে মাঠে মারা গেল সেন্টেন্সটা। চেঞ্জ শুড বি নিডেড টু গেট রিফ্রেশমেন্ট, এই যে তুমি লিখছো চেঞ্জ শুড বি নিডেড টু গেট রিফ্রেশমেন্ট, এরকম ভাবে লেখা কেন? আচ্ছা, তুমি যেটা লিখতে চাইছো যে পরিবর্তন প্রয়োজনীয়,
ঠিক আছে? তো পরিবর্তন কেন প্রয়োজন? রিভাইভ করার জন্য, রিপ্লেনিশ করার জন্য। আচ্ছা, এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পয়েন্ট ছিল না? এই যে বলছি আমরা ডেস্টিনেশন সম্পর্কে বলেছি, জার্নি সম্পর্কে বলেছি, সেটা লিখতে পারতাম। যেমন আমরা পরে লিখছি, সো ওয়ান ক্যান ফাইন্ড হ্যাপিনেস বাই গোয়িং আউট টু আ সিনিক প্লেস। কেন সিনিক প্লেস? তুমি যেখানে খুশি যেতে পারো, লেখক বলেছেন। অর ওয়ান ক্যান অ্যাকোয়ার ইট ইন ইটস ওন রুম। এ প্রসঙ্গ তো আনেনি, কোথার থেকে পেলে? রুমের কথা তো লেখক লেখেননি। ইট ডিপেন্ডস অন আস হাউ উই ক্যান ফাইন্ড ইট। হাউ উই ক্যান আসে না, হাউ উই ফাইন্ড ইট। ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু 3-এর কাছাকাছি আসবে। চলো নেক্সট। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে। নেক্সট, all of us like to listen stories, like to listen টুটাও খুব জরুরি। আচ্ছা, উইল নিয়ে একটু সমস্যা আছে, বাকি লেখা কিন্তু ঠিক আছে। আমি যদি দেখি তারপরে এই যে দ্য স্কিল অফ পারফেকশন ইন টেলিং স্টোরিজ, একদম সে তার নিজের মতো করে লিখেছে, ইনক্লুডস মাচ মোর দ্যান ইমাজিনারি অ্যান্ড অ্যাডভেঞ্চারাস। ক্যাপাসিটি কোথার থেকে এলো? তৎপরতা, অ্যাক্টিভিটিস, রাইট? হ্যাঁ, আসি এরপরে। এই যে লিখলাম, প্রথমটা যদিও বা ঠিক হচ্ছিল, পরে শেষ হয়ে গেল। লেখাটা একটা ভালো জায়গায় যাচ্ছিল, পরে শেষ হয়ে গেল। এই ইট ক্যান বি ভেরি ইউজফুল টু অ্যাকোয়ার দ্য স্কিল অফ দ্য স্টোরিজ টেলিং। এত ঘুরিয়ে লেখা কেন? সিম্পল কথা বলেছে তো বাংলায়, যে গল্প বলার নৈপুণ্য লাভের যে চেষ্টা, এটা খুব ফলপ্রদায়ী হতে পারে, বা এরকম একটা বাংলায় বলেছে। এটা খুব উপকারীও হতে পারে, এরকম বলেছে, উপকারীও হতে পারে। দেখো বাংলাটা কতটা সহজ, আর ইংলিশটা লিখতে গিয়ে এত জট পাকিয়ে গেল। এবং এখানে পুরোটাতেই গন্ডগোল। টু থিঙ্ক এরকম ভাবে বলে গেলাম, রাইট? ঠিক আছে, টু রিটেন ইট। তারপরে বলছি দিস স্কিল উইল হেল্প ইউ। কোথার থেকে দিস স্কিল আসছে, রাইট? অর্থাৎ এখানেই গন্ডগোল হয়ে গেল, সেন্টেন্সে মিলল না। সো 3.5 হয়ে গেল। এইরকম ভাবে লেখাগুলো রয়েছে। যেমন এই লেখাটা স্ট্যান্ডার্ড 1 মোটামুটি ভাবে রয়েছে, কিন্তু এখানে আমার একটাই আপত্তি, আর্টিকুলেটিং হিস্টোরিক্যাল কথাগুলো কোথার থেকে আসছে, রাইট? ইট ইনভলভস, হ্যাঁ, এই যে ইট ইনভলভস আর্টিকুলেটিং, কোথার থেকে এলো? আর্টিকুলেটিং দ্য অ্যাকশন অফ লিভিং হিস্টোরিক্যাল, কি এই যে মানে যে শব্দটা আমি এখানে প্রয়োজন নেই, আমি লিখবো কেন, রাইট? নেক্সট আরেকটা রয়েছে, ইট এইডস ইন থিঙ্কিং। ধরো মানে তোমরা যেটা লিখছো, থিঙ্কিং ক্লিয়ারলি, মানে এটা আমাকে সাহায্য করে। এইডস কেন? এইডসটা ফিজিক্যাল সাহায্যের ক্ষেত্রে বোঝায়। তোমার মানে বন্যায় ঘর ভেসে গেছে, তোমাকে ত্রিপল দিল, চাল দিল, ডাল দিল, দ্যাট ইজ এইডস। টাকা পয়সা দিয়ে সাহায্য করলো, ফিনান্সিয়াল এইড। এখানে তো সেই মানে সাহায্যের কথা বলেনি। সুতরাং শব্দগুলো প্রয়োগ করার সময় সাবধান, আদারওয়াইজ কিন্তু লেখাটা ঠিকঠাক হয়েছিল। এবং আমি এখানে নাম্বারের জায়গাটা একটু অফ রেখেছি ইন দ্য সেন্স, আমি যদি ধরি অন অ্যান অ্যাভারেজ, যে কি বলবো, আমি যদি দেখি এখানে কাছাকাছি ওই 45% মতো নাম্বার চলে আসবে, রাইট? অর্থাৎ আমি এখানে ওই অন অ্যান অ্যাভারেজ ওই 4 কাছাকাছি ধরতে পারি, 3.5 to 4। নেক্সট, কিন্তু লেখার সম্ভাবনা অনেক বেশি ছিল। প্রেসে লিখতে গিয়ে এ তো প্রায় অ্যাম্পলিফিকেশন হয়ে গেল, দ্য ট্রু এসেন্স অফ হলিডে। ঠিক আছে, এবার গোটা গল্পটাই প্রায় বলা হয়ে গেল এখানে এত বড় করে। বলতে পারলাম কেন নাম্বার দিনই বোঝা যাচ্ছে।
অর্থাৎ লেখা কিন্তু ঠিক হয়েছিল অনেকটাই, ছোট ছোট স্ক্যানিংয়ে প্রবলেম, যেমন এখানে সেন্টেন্সটা শেষ হওয়ার কথা না, আমি একদম সোজা একটা ভার্টিক্যাল লাইন টেনেছি, ঠিক আছে, এরকম কিছু ইয়ে ছিল। কিন্তু তার সত্ত্বেও বলবো যেমন এখানে আবার ভার্টিক্যাল লাইন দিয়েছে, অন্যভাবে এইটা শুরু করলে অনেক বেটার হতো, কিন্তু এত বড় লিখে কি হবে, আমাকে অনেক শর্ট করতে হবে, রাইট। আমি রাখলাম প্রথম পার্টে আমি যে আলোচনাটা করলাম, খুব সামান্য একটা আলোচনা, এগুলো লেখাগুলো একটু চেক করে ফেললাম, আপাতত আমরা এখান থেকে সরে যাচ্ছি, রাইট। আমরা চলে যাব হচ্ছে এই লেখাটাকে যখন লিখবো কিভাবে লিখবো। অনেক পথ আছে লেখাটা লেখার ক্ষেত্রে, একটা সেকেন্ড একটু হোল্ড করো, আমরা রাইট রাইট আমি শেয়ারিংটা স্টপ করলাম, তোমাদের খাতাটা আপাতত আমি সরিয়ে দিচ্ছি। রাইট, এটা বাদ দিলাম, এবার চলে যাচ্ছি তোমাদের ট্রান্সলেশনের এরিয়াটায়। Just a minute. ও না, এটা তো খোলাই আছে, রাইট। রাইট, দেখতে পাচ্ছ এবার শেয়ার হয়েছে অলরেডি, যেটা তোমাদের ওখানে ছিল। আমাকে এখানে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে যে আমাকে খানিকটা পড়ে শোনাতে হবে, তার একটা কারণ আছে, এটা হচ্ছে যে এটাকে পুরোপুরিভাবে ওইভাবে লেখা এখনো হয়ে ওঠেনি। যাই হোক, আমি একটু প্রথমে ব্যাপারটা বলি যে আমরা সকলেই গল্প শুনতে ভালোবাসি, এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্টের জায়গা নেই। আমি এভাবে লিখলাম, উই অল লাভ লিসনিং টু স্টোরিজ, বা তোমরা তোমাদের মতো লিখবে। তারপরে বলছে কি, কমা দিয়ে, যে ব্যক্তি গল্প বলায় পারদর্শী তিনি যে কোনো সঙ্গী দলে একজন জনপ্রিয় সদস্য হয়ে উঠবেন। এখানে লিখছি অ্যান্ড, আমরা অ্যান্ড দিয়ে ডাইরেক্ট জয়েন করতে পারি কমার জায়গায়। ওয়ান হু ইজ স্কিলড ইন দ্য আর্ট অফ স্টোরি টেলিং, রাইট, is certain to be a popular member in a friend circle. প্রত্যেকটা কথা ঠান্ডা মাথায় খেয়াল করবে। আমি বললাম যে ব্যক্তি, ওয়ান হু ইজ পারদর্শী, সো স্কিলড ইন দ্য আর্ট অফ স্টোরি টেলিং, স্টোরি টেলিংটা একটা শিল্প, তো আমি সেই কথাটাই বললাম, যিনি পারদর্শী এই আর্টে, গল্প বলায় পারদর্শী, ইন দ্য আর্ট অফ স্টোরি টেলিং। এই যে সঙ্গীত দল, যে কোনো সঙ্গীত দলের জনপ্রিয় সদস্য হয়ে উঠবেন, তাহলে আমি অ্যাভয়েড করলাম কি করে ফিউচার টেন্সটা, আমি লিখলাম ইজ সার্টেন টু বি আ পপুলার মেম্বার ইন আ ফ্রেন্ড সার্কেল। এই যে শিওর টু বি, সার্টেন টু বি, এই যে কথাগুলো লেখা হচ্ছে, এইগুলো হচ্ছে জাস্ট এটার মজাটা। তাহলে আমি কি বললাম এখানে, এখন আমরা বললাম শিওর টু বি, বা বললাম কি দ্যাট ইজ সার্টেন টু বি, এই জাতীয় কথা লেখা, তাহলে ওটাকে অ্যাভয়েড করা যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করলাম, সঙ্গী দলে কথাটা ইউজ করলাম ফ্রেন্ড সার্কেল, একেবারে প্রায় হুবহু লাগছে, রাইট, সঙ্গী দলের জনপ্রিয় সদস্য হয়ে উঠবেন না। তারপরে কি,
এই যে বলেছে যে ভালো গল্প বলার নৈপুণ্য কাল্পনিক দুঃসাহসিক তৎপরতার চেয়ে অনেক বেশি কিছু অন্তর্ভুক্ত করে। এটাকে এভাবে লিখি, নৈপুণ্য। তাহলে কি নৈপুণ্য মানে কি? যে ফ্রেন্ড সার্কেল, ওগুলো আছে, সব আছে, তোমরা পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। দ্য এক্সপার্টাইজ অফ টেলিং স্টোরিজ সাকসেসফুলি কথাটা অ্যাড করলাম। কেন অ্যাড করলাম? অর্থাৎ এখানে লেখার মধ্যে সেই ডিমান্ডটা রয়েছে, ঠিক আছে, ভালো গল্প বলার নৈপুণ্য। তাহলে কি বললাম? দ্য এক্সপার্টাইজ অফ টেলিং স্টোরিজ সাকসেসফুলি ইনক্লুডস, ঠিক আছে, অন্তর্ভুক্ত করে, বা আমি ইনক্লুডস মাথায় এলো না, আমি মিনস লিখবো, মিনস, MEANS, কোনো আপত্তি নেই। সামথিং মোর দ্যান অ্যান অডাসিয়াস অ্যান্ড ফ্যান্টাসাইজিং অ্যাটেম্পট। কি বললাম? সামথিং মোর দ্যান অ্যান অডাসিয়াস, অডাসিয়াস মানে এই দুঃসাহসিক, অ্যান্ড ফ্যান্টাসাইজিং অ্যাটেম্পট অর্থাৎ কাল্পনিক। অ্যাটেম্পট কেন বললাম? তৎপরতা বোঝাতে, রাইট? মানে এই যে বাংলায় লিখেছে এর চেয়ে অনেক বেশি কিছু, সামথিং মোর দ্যান, যেভাবে লেখা হয় তাই লিখলাম, অ্যাটেম্পট। এরপর সেমিকোলন দিয়ে লিখছি ইট টেলস দ্য স্টোরিজ অফ বোথ লিভিং অ্যান্ড ডিমাইজড ওয়ান্স। তাহলে কি বলছি? ইট টেলস দ্য স্টোরিজ অফ বোথ লিভিং অ্যান্ড ডিমাইজড ওয়ান্স। ডিমাইজড ওয়ান্স মানে যারা ডেড ওয়ান্স তাদের কথা বলছি, যারা মৃত তাদের কথা বলছি। আশা করছি এই জায়গাটা সহজে ধরে ফেলতে পারবো। দেখে নাও, আশা করব ঠিকঠাক থাকবে, ঠিক আছে? তারপরে কি বলছি? দ্য প্র্যাকটিস অফ অ্যাটেনিং, এই যে ঠান্ডা মাথায় বলি, যখন বলছি গল্প বলার নৈপুণ্য লাভের অভ্যাস করা খুব উপকারীও হতে পারে। তাহলে এটাকে আমি কিভাবে বলছি উপকারীও হতে পারে? সো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, উপকারীও হতে পারে। এটা কি করে লিখব? আমার লিখছি এইভাবে, দ্য প্র্যাকটিস অফ অ্যাটেনিং ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স মানে বাগ্মিতা, এই গল্প বলার বা ভালো কথা বলার ক্ষমতা, ঠিক আছে, বা এক্সেলেন্স ইন টেলিং স্টোরিজ মে প্রুভ টু বি ভেরি এফেক্টিভ টু, অর্থাৎ the practice of attaining eloquence, right, may prove to be very effective too, সেটা ভীষণ উপকারী হতে পারে। এফেক্টিভ লিখলাম, কেউ লিখবে ফ্রুটফুল, যেটাই লেখো এখানে উপকারী ব্যাপারটা এভাবেই বোঝানো যেতে পারে, ঠিক আছে? নাও, আমার খুব ভালো খেয়াল আছে, আমার একজন ছাত্র লিখলো পজিটিভ টু, সে একেবারেই শুরু করেছে, কিন্তু ওই পজিটিভ কথাটাও চলবে, কোনো সমস্যা নেই। নাও, ইট উইল গাইড ইউ টু থিঙ্ক র্যাশনালি while you sort out your ideas, right? It will, দেখো খেয়াল করো, এই এত বড় সেন্টেন্সটাকে আমি সাজাচ্ছি ছোট ছোট করে, কোনো তাড়াহুড়ো নেই, স্পষ্ট রূপে যুক্তিযুক্ত রূপে, সেটাকে আগেই শুরু করলাম এইভাবে। ইট উইল গাইড ইউ অর্থাৎ একদম শেষটা, এটা তোমাকে সাহায্য করবে। তাহলে সাহায্য না বলে আমি বললাম গাইড ইউ টু থিঙ্ক র্যাশনালি, while দিয়ে জয়েন করলাম প্রথমটা, while you sort out your ideas, sort out মানে বাছাই করা, ঝাড়াই বাছাই করা, while you sort out your ideas in coherence, right, with your transparent expressions, অর্থাৎ স্পষ্ট রূপে স্বচ্ছ রূপে, রাইট? এখানে থামিয়ে দিলাম, স্টপ করে দিলাম, এবার নতুন সেন্টেন্স লিখছি। Moreover, it will help you to attract and arrest others' attention. Moreover, it will help you to attract and arrest others' intention. ঠিক আছে? অর্থাৎ এই এত মানে কঠিন ব্যাপারটাকে একেবারে সহজে ওয়ান বাই ওয়ান নামিয়ে দিলাম। ওই কারণে আমি বলেছি যে যেমন আছে সেটাকে রাখবো, ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু এক্সপ্রেশনের জায়গায় কম্প্রোমাইজ করব না।
ছোট করে লিখবো, অসুবিধা কি আছে, রাইট? দেখে নেবে। এটাকে আমি আরেক রকম ভাবেও লিখেছি, অর্থাৎ মানে অল্টারনেটিভ কিছু এক্সপ্রেশন এর মধ্যে জুড়ে দিয়েছি। এবার একটা মজার জিনিস তোমার করতে পারো। Now this was a task given by one of my কি বলবো স্টুডেন্টস, স্টুডেন্টস বলা যায় না, ক্যান্ডিডেটস। বেশ, আমি লেখাটা তোমাদের দেখাচ্ছি। We all love to hear stories, তারপর কমা, a person who is good at telling stories will become a popular member in any group. Stop. The craft of good storytelling encompasses much more than fictional adventures. বেশ, it includes describing the actions of living people or people in the past and your own experiences. কোনো অর্থহীন একটা সেন্টেন্স গোটাটাই, যাই হোক। প্র্যাকটিসিং দ্য ক্রাফট অফ স্টোরি টেলিং ক্যান অলসো বি ভেরি বেনিফিশিয়াল। তবু চলে। ইট উইল হেল্প ইউ টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড লজিক্যালি, অর্গানাইজ ইউর আইডিয়াস। এখানে অন্য জিনিস, মানে এই যে জায়গাটা একেবারেই ঠিক নেই, এখানে জয়নিং এর জায়গাটায় বিরাট গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে? এখানে অন্যভাবে জয়নিং করলে অনেক বেটার হতো। যাই হোক, এক্সপ্রেস ইউর সেলফ ক্লিয়ারলি, রাইট? তারপরে খেয়াল করে দেখো, তুমি নিজেই হলে লিখতে, এখানে অন্য একটা কিছু কনজাংশন আমার ডিমান্ড করছিল, মানে এই জায়গাগুলোয় কনজাংশন লাগে, এই জায়গাগুলোয় কনজাংশন লাগে, সেটা দেয়নি। অ্যান্ড গেইন অ্যান্ড হোল্ড দ্য অ্যাটেনশন অফ আদার্স। এই যে গেন, গেন মানে পাওয়া, আর এখানে এই যে অন্যের মনোযোগ আকর্ষণ করা এবং ধরে রাখা, তাহলে এখানে গেনের মধ্যে সেটা এলোই না। আর বাকি মাঝখানে তো গ্রামাটিক্যাল বিরাট বড় মিস্টেক। আচ্ছা, এ মানে আমার একজন অন্য ব্যাচের স্টুডেন্ট জমা দিয়েছিল, তো লেখাটা দেখেই আমার সন্দেহ হয়েছে যে ইট ইজ আ কাইন্ড অফ, কেমন লেখা, একটা অদ্ভুত যান্ত্রিক লেখা, এবং এক্স্যাক্টলি সো, এটা গুগল ট্রান্সলেটরে মেরে লেখা। ঘটনা হচ্ছে কি হয়, সমস্যা কি হয়, এই যেই লেখাটা পাবে পরীক্ষক না, কারণ এরা অনেক অভিজ্ঞ যারা খাতা দেখছেন, অদ্ভুত মিস্টেক মানে মানে ধরো তোমরা লিখতে গিয়েও ভুল করেছো, হতেই পারে, ওটা ওই মিস্টেকটা মিস্টেক, কিন্তু এই মিস্টেকটা ওরকম কোনো ওই অর্থে মিস্টেক নয়, ঠিক আছে? অর্থাৎ কিছু কিছু মিসিং হঠাৎ হঠাৎ করে, এই জিনিস মারাত্মক। মানে আমি জাস্ট তোমাদের দেখালাম যে ট্রান্সলেটারের লেখা কেমন হয় সেটা দেখাবার জন্যে, যেহেতু আমি আমারটা যেটা পড়লাম এখনো লিখে উঠতে পারিনি, তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম। ওকে, ফাইন। আপাতত এটুকু অন্তত বোঝা গেল। এবার আমরা চলে যাব আবার আগের পোর্শনে, অর্থাৎ আমরা যেখানে ছিলাম ওখানে। চলো, জাস্ট আ মিনিট। আমি চলে যাব হচ্ছে তোমাদের সাথে রাইট প্রেসির পার্টটায়। হুম, হ্যাঁ, হুম হুম, হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি পাঠিয়ে দিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেব, অসুবিধা নেই। আচ্ছা, প্রেসিটা কি ছিল জানো? প্রেসির বিষয়টা হলিডে না? কি নামে ছিল এখন, ওটাই হচ্ছে আমার বিরাট চ্যালেঞ্জ। হলিডেই ছিল কি? জার্নি, প্রেজেন্টিং জার্নি না, latest to turn latest
তোমাদের কোনো ইয়ার বলেছিলাম, কোনো পরীক্ষার ইয়ারে সেরকম কিছু বলেছিলাম? হ্যাঁ আমি জানি, সেটা তো পেয়েছি, কিন্তু গ্রুপে তো অ্যান্সারটা দেওয়া নেই, মানে মডেল অ্যান্সারটা দেওয়া নেই। জাস্ট আমি একবার দেখে নিই। এটা নয়, it matters very little. বেশ, right, it matters very little. 99 ক্লার্ক, ঠিক আছে, কিন্তু এটার পার্টটা গেল কোথায়? আচ্ছা, এখানের পার্টটা আমি তোমাদের ঠিক যেভাবে লিখে দিয়েছিলাম এভাবেই কোথাও লেখা আছে, বাট এনিহাউ আমার এই মুহূর্তে এখানে আসছে না ইন দ্য সেন্স অন্য কোনো নামে সেভ আছে, হয়তো আমাকে একটু দেখে নিতে হবে। ওটা আমি তোমাদের সাথে পরে ডিসকাস করে নিচ্ছি, বা ওটা আমি দিয়েও দিচ্ছি, ওটা ক্লিয়ার করে দেবো, কিন্তু তার আগে অন্য জায়গাটায় বসবো অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। নেক্সট আজকে যেটা নিয়ে তোমার সাথে কথা বলবো, রিপোর্টে যাচ্ছি, জাস্ট আ মিনিট। আচ্ছা, আমাকে একটু বলবে রিপোর্টের বিষয়টা। একটা আলাদা রিপোর্ট, অর্থাৎ তোমাদের যে রিপোর্টগুলো লেখাই তার থেকে একটু অন্যরকম রিপোর্ট। সেটা হচ্ছে সিম্পল একটা, মানে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে অ্যানিমাল কেয়ার হোম। এখন ওই পথ কুকুর বা এসব নিয়ে কোর্টের নির্দেশ বা এইসব বিষয়গুলো রয়েছে, তো এটা নিয়ে একটা ছোট রিপোর্ট, ঠিক আছে? কিভাবে আমি তোমাদের কাছে রাখছি ব্যাপারটা একটু দেখা যাক, হয়তো ক্লিয়ার হবে। এটা দুজন, মানে আমার অত্যন্ত পরিচিত, তাদের নিজেদের লেখা রিপোর্ট। এটা আমার লেখা যদিও নয়, সন্ধ্যা এবং শোভন দুজনের নাম, তারা এই রিপোর্টটাকে করেছে। আমি তোমাদের সঙ্গে একটু শো করার চেষ্টা করছি। যে কটা টপিক আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু রাখার চেষ্টা করছি। এই যে অ্যানিমাল লাভার ক্লাব, মানে এই হচ্ছে বিষয়, ভিজিট মহাত্মা গান্ধী অ্যানিমাল কেয়ার হোম, সেটা নিয়ে এটা। কারণ এখন একটা অদ্ভুত ট্রেন্ড চলছে, ওই যে বললাম যে ক্যাম্প ভিজিট করেছে, মানে ওই ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ডোনেশন ক্যাম্প, অ্যাডাল্ট লিটারেসি ক্যাম্প, এইগুলো নিয়ে এক ধরনের রিপোর্ট লিখতে দিচ্ছে। ঠিক তেমনই এখানে আরেকটা জিনিস দেখো কিভাবে লিখেছে। Animal Lovers Club was recently invited by the Mahatma Gandhi Animal Care Home. অর্থাৎ যে পরীক্ষায় এটা এসেছিল সেখানে ক্লু লাইন কিছু দিয়ে দিয়েছে, তো তার মধ্যে এই বিষয়গুলো ছিল। For a visit, where an opportunity to oversee the working of the organization was given.
অর্থাৎ সেই অর্গানাইজেশন কি করে কাজ করছে সেটাকে সোজা কথায় খতিয়ে দেখার একটা অপরচুনিটি, সুযোগ ছিল। তাহলে আমি যখন রিপোর্টটা লিখছি এটা তো রিপোর্ট নয়, অর্থাৎ আমি যদি দেখি যে যেভাবে রিপোর্ট লিখতে বলা হয় নিউজপেপার রিপোর্ট, ঠিক সেরকম রিপোর্ট নয়। এটা ইনসিডেন্টাল রিপোর্ট আমি বলতে পারবো না, আবার জাস্ট কি বলবো যে একেবারে যে এডিটোরিয়াল রিপোর্ট তাও নয়। অর্থাৎ যেটা তোমার হাইব্রিড আমি তোমাদের বলেছিলাম রিপোর্ট, দ্য মিক্সড রিপোর্ট। তো দেখো সেখানে কি হয়, সাধারণত কোনো আলাদা করে কিছু থাকে না, ঘটনাকে স্টেট করা হয় একটু অন্যভাবে। যেমন এখানে প্রথমে ঘটনাটা বলছে ইট ইজ a home to abandoned pets, rescued animals, right, and the ones injured in the streets। তাহলে এই পথ কুকুর, পথের যে অ্যানিমাল তাদের, অর্থাৎ যারা স্ট্রে ডগস, অ্যাবান্ডন্ড, পরিত্যক্ত, তাদের এটা জায়গা, এবং যারা কোনো কারণে আহত হয়েছে, অ্যান্ড ওয়ান্স ইনজিউর্ড মানে যারা, এখানে ওয়ান্স মানে যারা আহত হয়েছেন বা মানে যাদের আঘাত লেগেছে আর কি পথে, তাদের এটা জায়গা। সো দেয়ার ওয়্যার মেনি ওল্ড অ্যানিমালস অ্যাজ ওয়েল, বয়স হয়ে গেছে হয়তো, এরকমও আছে। সো ইট ওয়াজ অ্যাস্টাউন্ডিং টু সি দ্য কোয়ালিটি অফ কেয়ার অ্যান্ড অ্যানিমালস আর বিং গিভেন, রাইট। অর্থাৎ সোজা কথায় তাদেরকে যে জাতীয় সেবা দেওয়া হচ্ছে সেটা সত্যিই মানে কি বলবো, অসামান্য। সো দে হ্যাভ আ ফ্যামিলি লাইক এনভায়রনমেন্ট ফর দেম। দিস হেল্পস দেম টু heal faster and stay happy, right? এবার আমি কেন এটার কথা বললাম, শুধু এই লেখাটুকুকে হাতে নিয়ে আমরা অ্যানিমাল সম্পর্কিত, পথ কুকুর সম্পর্কিত, স্ট্রিট ডগ সম্পর্কিত অনেক কিছু লিখে ফেলতে পারি, রাইট। দ্য অ্যানিমাল, এবার সেখানে কিছু যুক্তি লাগবে, যেমন কোনো সভ্য দেশেই স্ট্রে ডগস নেই, অর্থাৎ পথের কুকুর বলে কিছু নেই। কুকুর থাকলে তার একজন মালিক আছে, আর না হলে জঙ্গলি কুকুর আছে, জঙ্গলে আছে, অর্থাৎ এইভাবে কোনো পেট অ্যালাউড না। তো হাইকোর্ট সেটার পক্ষে সওয়াল করেছেন। তো সেখানে ওই সম্পর্কিত কিছু বিষয় থাকতে পারে, সেটুকু শুধু অ্যাড করা, যেটা আমি অ্যাকচুয়ালি তোমাদের করতে দেব। যাই হোক, ওই কারণেই আমি এটা তোমাদের পড়িয়ে দিচ্ছি আগে থেকে, এটা তোমাদের লিখতে হবে। হ্যাঁ, দ্য রিসেন্ট অর্ডার ফ্রম দ্য সাইড অফ হাই কোর্ট, তো এটা তো সরি সুপ্রিম কোর্ট, সেটা তোমাদের লিখতে দেব। তার আগে বিষয়টা আমি একবার দেখিয়ে নিচ্ছি। The animal home has all the facilities ranging from a well-equipped medical room to a veterinary surgeon. কোনো কঠিন কথা ব্যবহার নেই। Regular checkups of those unwell, of those unwell কেন? কারণ তাদের প্রত্যেকেই অসুস্থতাই by a team of veterinary specialists are carried out, অর্থাৎ পালন করা হচ্ছে। সিম্পল, যে কেউ লিখতে পারবে। আমি জাস্ট ব্যাপারটা ধরিয়ে দিলাম। দ্য সারাউন্ডিংস আর অ্যানিমাল ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল, দে আর নট বিং রুথলেসলি কেপ্ট ইন কেজেস, খাঁচায় বন্দি অবস্থায় নেই। দে হ্যাভ গ্রিন সারাউন্ডিংস উইথ এনাফ স্পেস ফর দেম টু প্লে অ্যান্ড নার্চার। অর্থাৎ একটা কাল্পনিক বিষয় যতটুকু লেখা যেতে পারে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? ব্যাস, তাহলে এখানে আমার লেখা রাখছি যে মহাত্মা গান্ধী অ্যানিমাল হোম, এটা একটা প্রফেশনাল রাইটিংয়ে যা হয়, হু ক্যানট স্পিক ফর দেমসেলভস, দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যান ওভারওয়েলমিং ওয়ান। শেষ, রাইট। অর্থাৎ জন্তু জাতীয় বা এই জাতীয় পরিবেশ জাতীয় যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা এই কথাটা লিখতে পারি, এই রিপোর্টটাকে এভাবে সাজাতেই পারি। তো তোমাদেরকে এটার উপর একটা লিখতে হবে, বাট টপিক আমি দিয়ে দেবো ফর্মালি লিখে, তবু আমি বলে দিচ্ছি মুখে একবার, সেটা হচ্ছে দ্য রিসেন্ট অর্ডার ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অন ব্যানিং অফ কি স্ট্রিট ডগস, অর্থাৎ স্ট্রিট ডগস ব্যান করার বিরুদ্ধে তাদের যে বক্তব্য, এটা নিয়ে একটা
লেখা লিখতে হবে। ছোট রিপোর্ট, আবার বলছি 150 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে, নট মোর দ্যান 150 ওয়ার্ড। সেক্ষেত্রে যেহেতু এই বিষয়টা একটু অন্যরকম, হয়তো আমি 160 170 বড় জোর যেতে পারি, তবে মনে রাখতে হবে চ্যালেঞ্জিং হবে হচ্ছে ওই শেষ করাটা, খুব সমস্যার বিষয়। তো সেটা নিয়ে তোমরা একটু সাবধানে থাকবে। আচ্ছা, তাহলে তোমাদের মেন ব্যাপার ছিল যে কারেকশন, সেটা হলো। তারপরে ট্রান্সলেশনের জায়গাটা তৈরি করলাম। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের ফার্দার যে ট্রান্সলেশনটা থাকবে সেটা নিয়ে আসছি। সেটাই, এটাও বেশ একটা ইন্টারেস্টিং জায়গা। আমি একটু শো করি তোমাদের সাথে। রাইট, একটু দেখে নাও, তোমার সামনে পরিষ্কার খোলা আছে। কি বলছে? তখনকার দিনে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ যে কত সহজ ছিল তা তোমরা এখন ধারণা করতে পারবে না। ট্রান্সলেশনের একদম প্রথম পর্বে এটাকে লিখছে। আমার মেন পয়েন্ট কি হবে, অর্থাৎ পরীক্ষক কোন জায়গাটা থেকে আমাকে জাজ করবেন, পরীক্ষকের দেখার জায়গা কোনটা থাকবে। সো ভেরি সিম্পল ওয়ান, আমরা শুরু করব এভাবে। রাইট, তখনকার দিনে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ কত সহজ ছিল, এটা। নেক্সট, তোমরা, তুমি বলবে তোমরাতে আবার কি আছে? ইট ডিপেন্ডস। এই তোমরা কথাটা কি আমি তোমরাই রাখবো নাকি অন্য কিছু করব? না, এখন ধারণা করতে পারবে না, বেশ, এর মধ্যে আর নতুন কিছু নেই। এখনকার প্রত্যেক মানুষ, বিশেষ করে বড় মানুষেরা, সো হাউ ক্যান বি এক্সপ্রেস বড় মানুষেরা, চ্যালেঞ্জিং টাস্ক। এত গণ্ডিবদ্ধ, এই যেই কথাটা লিখছি গণ্ডিবদ্ধ, রাইট, সার্টেনলি ইট উইল চেঞ্জ আওয়ার এক্সপ্রেশন। কিভাবে লিখবো গণ্ডিবদ্ধ? যে সে গণ্ডি পার হয়ে তাদের কাছে পৌঁছানো যায় না, কাছে বলতে কি লিখব? কিন্তু তখন ছিল সবই অন্যরকম। আভিজাত্যের বালাই কখনো মানুষকে দূরে সরিয়ে রাখতো না, রাইট? এই বালাই কথাটাকে প্রেজেন্ট করতে হবে। অতিথি অভ্যাগত যত অভাজনই হোক না কেন, অতিথি অভ্যাগত লিখতে পারবে, অভাজন কথাটাকে ধরতে হবে। বাড়িতে সকলেরই ছিল অবারিত দ্বার, কিন্তু একদিক থেকে দেখতে গেলে এর একটা মাধুর্য আছে, রাইট? মাধুর্য কথাটাকে এক্সপ্রেস কি করে করব? মানুষকে এই যে সহজে পাওয়া, এই পুরোটাই এ কম কথা নয়। এখন যে তোমরা ক্রমশ বড় মানুষ হয়ে উঠছো, এ কি ভালো হচ্ছে? এখান থেকে টুইস্ট শুরু হয়ে গেল। এতক্ষণ একটা ন্যারেটিভ ছিল, এই যেই বলছে এখন যে তোমরা ক্রমশই বড় মানুষ হয়ে উঠছো, এ কি ভালো হচ্ছে? তার মানে কি বুঝলাম? তার মানে এই যে পার্টটা, এটা আসলে কোটের মধ্যে থাকবে। এটা একজনের উদ্ধৃতি, সে সামনে সমবেত মানুষকে বলছে উদ্দেশ্য করে কথা। স্তূপীকৃত হয়ে উঠছে অপ্রয়োজনীয় আয়োজন। অপ্রয়োজনীয় আয়োজন কি লিখব? পরীক্ষক এটা দেখতে চাইছেন। এ আমার ভালো লাগে না, সবাই লিখতে পারবে। তখন আতিথ্যের আয়োজন অনেক সামান্য ছিল। আতিথ্যের আয়োজন কি লিখব? কিন্তু সে ছিল
হৃদয়ের আতিথ্য, এটা সবাই লিখতে পারবে। তাহলে যে মেন পয়েন্টসগুলো বললাম এটাই আমার জানার বিষয়, এটাই আমাকে লিখতে হবে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? এই পার্টটা তোমাদের নেক্সট দিন করতে হচ্ছে অ্যালং উইথ দ্য রিপোর্ট, অর্থাৎ যে রিপোর্টটার কথা বললাম সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে পথকুকুর নিষিদ্ধ হতে চলেছে, সেই ব্যাপারটা, রাইট? দুদিক থেকেই তৈরি করতে হবে। আমি আগেই বলছি, এরকম নয় যে আমি একদিক লিখব, আমাকে দুটো দিকই লিখতে হবে। অর্থাৎ পথকুকুররা কিন্তু আমাদের সমাজে অন্যভাবেও বিভিন্ন কাজে যুক্ত। মানে কাজে যুক্ত মানে কি, ব্যাপারটা বলতে চাইছি যে এই অ্যানিমাল ওয়ার্ল্ড যারা এই গৃহপালিত, অর্থাৎ সে অর্থে হয়তো গৃহপালিত নয় কিন্তু চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু একটা বিভিন্ন রোগের ক্ষেত্রে আমাদের মানে একটা সেফগার্ডের কাজ করে, একটা প্রোটেকশনের কাজ করে। এরা আছে বলে কিন্তু অনেক রোগ এরাই নিয়ে নেয়, মানুষ মানে সাধারণ মানুষ অবধি পৌঁছয় না। তো এই ব্যাপারগুলো যেন থাকে, মানে সবটাই যেন এক পেশে না হয়ে যায়, থাকা উচিত না উচিত না উচিত না এরম যেন না হয়। অর্থাৎ দুদিক থেকেই লেখা যেন থাকে। ইটস আ ভেরি ইউনিক আইটেম। তো এটা আমি নেক্সট দিন এক্সপ্রেস করবো, মানে এক্সপেক্ট করবো। নেক্সট দিন মানে কবে? শনিবার, সরি আমি বলতে চাইছি মঙ্গলবার। ক্লিয়ার? তো হোপফুলি এই পুরো জিনিস তোমাদের করা থাকবে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, হেডিং না, আমি কোয়েশ্চেনটাই দিচ্ছি, মানে ড্রাফটের রিপোর্ট অন সেটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? না না না, ওই জন্যই আমি লিখতে দেব। যেমন ধরো কথা কথা বলছি, অপরাজিতা বিল নিয়ে আমি কি দেখিয়েছি? অপরাজিতা বিল দেখিয়েছি, তো অপরাজিতা বিলতে এত কিছু লেখার আছে, সেখানে কি লিখেছি? অর্থাৎ ঠিক হ্যাঁ, না তোমার মতামত নয়, ভালো করে বুঝো, ওটা তো আমি বলছি না, ওটা অ্যাকর্ডিং টু এক্সপার্টস। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি বলছি? হ্যাঁ, ওটাকে নিজের মতো করে ঘোরাতে হবে লেখাটাকে, ঠিক আছে? হ্যাঁ, রাইট। আর তুমি এটা এমনি পেয়ে যাবে, অসুবিধে নেই, ঠিক আছে? তাহলে এ কটা বিষয় নিয়ে আমি বসবো নেক্সট দিন। ততক্ষণ অবধি আপাতত যুদ্ধ চালাতে থাকো, কিছু করার নেই, ঠিক আছে? হ্যাঁ, বলো বলো বলো। না না না, প্রেসি শিট কিন্তু খুব সম্ভবত ক্লার্কশিপে দেবে না, অন্য পরীক্ষায় দেয়, ক্লার্কশিপে খুব সম্ভবত দেবে না। আমার যতদূর অবধি এখনো শুনছি যে প্রেসি শিট দেবে না ক্লার্কশিপে। হ্যাঁ, হুম, না না, কখনো, তবে কাটাকুটি করবেই না। আর কাটাকুটি করার একটা নিয়ম আছে, তোমাদের প্রত্যেককে বলি, কেউ মাথায় রাখে না। সেটা হচ্ছে, ধরো আমার কোথাও একটা লিখতে গিয়ে আমি লিখলাম যে উই ওয়ান্ট টু এনগেজ দেম, এবার হঠাৎ করে মনে পড়ে দেম তো নয়, উই ওয়ান্ট টু এনগেজ, ধরো এখানে লিখতে চাইছো ইউ, তাহলে আমি কি করবো? এখানে তো একটা বক্স অলরেডি চলে এসছে। এবার অধিকাংশ লোক করে কাটে কিভাবে, এই একদম এভাবে কাটবে না, এটা একটা মানে ভয়ঙ্কর বদ অভ্যাস। তোমাকে কাটলে যেভাবে কাটবে হচ্ছে, তুমি এখানে ভুল করে দেম লিখে ফেলেছো, জাস্ট একটা পেন থ্রু করে দাও,
বোঝাতে পারলাম? তাহলে আশা করছি বুঝতেই পারবে। আর প্রেসেই যদি বক্স দিয়ে দেয়, স্প্রেডশিট দিয়ে দেয়, তাহলে কি হবে, এরমভাবে থাকবে প্রত্যেকটা বিষয়। আশা করি বুঝতে পারছি। অর্থাৎ একটা ওয়ার্ড, সেটা টু হোক, এ হোক, অ্যান হোক, সব কিন্তু আলাদা বক্সেই থাকবে। আর পাংচুয়েশন অবশ্যই আগের বক্সে থাকবে, রাইট? অর্থাৎ যে ওয়ার্ড লিখছি, ধরো উই এর পরে কমা দেবো, সেটা ওয়ান্টের বক্সে দেবো না, উইতেই দেবো। তো এগুলো খুব ইজি ইস্যু, এটা কোনো ব্যাপারই নয়। তোমরা নিজেরাই কয়েকটা দিন, আমি নিজেও প্রেসিশিট শেয়ার করবো, তখন দেখতেই পাবে। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা আমি মুখে বললাম ওটা আমার লেখা হয়নি, ঠিক আছে? আমি, হ্যাঁ অলরেডি পাঠিয়েছে, একজন পাঠিয়েছে, আমি কে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট গুড ওয়ান, মানে ট্রান্সলেশনের ধরন খুব ভালো। ঠিক আছে, আমি চেষ্টা করছি ওটা পাঠিয়ে দিতে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমাকে লাইন তুলে পাঠাতে পারো, আমি ওটা গ্রুপ দিয়ে দেবো। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি, যেটা পাঠানো হয়েছে ভালো জিনিস, আমি ওটা গ্রুপে ছোট ছোট করে দিলেই ব্যাপারগুলো বুঝতে পেরে যাবে। ঠিক আছে, হুম, 100% তো করবেও, করছিও। যেমন তুমি একটা উদাহরণ আমাকে দাও বাংলাতে, যা খুশি নিজের মতো করে ভেবে বলো, ওরকম কিছু মুখস্থ করে বলতে হবে না। হ্যাঁ, তারপরে বলো, পুরোটা শেষ করো। এই যে সে এখন ভালো পড়াশোনা করছে বটে, কিন্তু তাকে আমার খুব বিশ্বাস হয় না। এই যে আমি একটা কথা বলছি, এই বটেটাকে আমি কি করে করব? বটে মানে কি? যদিও, তাহলে দো কথাটা লিখবো, বুঝতে পারলাম? এই দো হি স্টাডিং হার্ড স্টিল আই হ্যাভ এ রিজার্ভেশন টু বিলিভ ইন হিম। ঠিক আছে, তুমি অত কঠিন লিখবে না, ছেড়ে দাও। স্টিল আই কান্ট বিলিভ হিম। বুঝতে পারলাম কি বলতে চাইছি? কিন্তু তাতে তোমার কিচ্ছু যায় আসবে না। ওই যে আমি দো কথাটা লিখতে পারলাম বটে, এটাই আসল ব্যাপার। তাহলে পরিষ্কার হলো? এরকম যেগুলো প্রবলেম থাকবে পাঠিয়ে দেবে। হ্যাঁ, থাক, আমি কি বলেছি? আমি কি বলেছিলাম? যেখানে কোড, মানে ওরা কি কি দেখে পরীক্ষক? মিক্স টেন্সের ইউজ, একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো টেন্সের ব্যবহার, অ্যাক্টিভ প্যাসিভের ব্যবহার, স্পিচের ব্যবহার। তাহলে এটা হচ্ছে সেই স্পিচের ব্যবহার। আমি কি বলেছিলাম? স্পিচ যেমন থাকবে, ডাইরেক্ট থাকলে ডাইরেক্ট দিতে হবে, ইনডাইরেক্ট থাকলে ইনডাইরেক্ট দিতে হবে, অর্থাৎ আমি চেঞ্জ করতে পারবো না, রাইট? হুম হুম, হ্যাঁ, না ওরকম ভাবে লেখা যাবে না, ইলাবোরেটও করা যাবে না। মানে এটা জয়সিংহ বলছে তো কথাটা, তাহলে তোমাকে সেটা বলে দি, মানে ধরো এক্স্যাক্টলি, এই যে আমি লিখছি তার মানে কি, আমি পরিষ্কার দেখতে পেলাম একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে তুমি নিজে ভেবে দেখো, তুমি হলে, মানে আমি যদি এটাকে লিখতাম, কিভাবে লিখতাম? তাহলে নিশ্চয়ই লিখতাম জয়সিংহ সেড, তারপরে কমা দিয়ে কোট শুরু করতাম, সেভাবেই লিখবে। ঠিক আছে, অর্থাৎ হুবহু একরকম ভাবে লিখবে। আশা করি বোঝাতে পারলাম। হুম, হ্যাঁ, মাদার লিখবে, মা আপনার প্রতি অপ্রসন্ন হয়ে আছেন, তুমি মাদার।
হুম। আচ্ছা আচ্ছা, মানে সেটা তুমি বলছো যে কোনো মন্দিরের মায়ের কথা বলছে, দা মাদার, হ্যাঁ কোনো অসুবিধা, একদম একদম অসুবিধা নেই, সেটাই লিখবে। ঠিক আছে, কোনো আপত্তি নেই। হুম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তুমি প্রথমটা এক্সপার্টাইজ লিখলে, পরেরটায় স্কিল লিখলে, তার পরেরটায় তোমার মনে হলো যে না আমি এগুলোর কোনোটাই লিখবো না, আমি এবিলিটি লিখবো, তাই লিখবে। ওটা হুম, কোনো অসুবিধা নেই। না না ঠিক আছে, তোমার ইচ্ছে। তবে হ্যাঁ, যেটা যেখানে ডিমান্ড করছে সেন্টেন্সটা নন ফাইনাইট ভার্বে রয়েছে, সেখানে নন ফাইনাইট ভার্বে থাকাটা জরুরি। ঠিক আছে, এটা ভীষণ মানে গুরুত্বপূর্ণ বিষয়।